হতে পারে? আমরা এই প্রশ্নটা করেছিলাম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পদত্যাগ করবেন না। তাহলে কি আইনত শুভেন্দুর মুখ্যমন্ত্রী পদের শপথ নেওয়া অসম্ভব? আমরা এই উত্তরগুলো আজকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু এই ভোটটা হয়ে যাবার পর তারপরেও যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকে তাহলে সেগুলোকে কি করা হবে সেটা যেমন বড় প্রশ্ন, তেমনি ইডির কেসটার কি আর কোনো মেরিট থাকবে, নাকি ইডি এবার ওই সূত্র ধরে, যেহেতু মুখ্যমন্ত্রীর জন্য একটা স্পেশাল অ্যাক্ট রয়েছে, আপনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী আর সাধারণ মানুষের মধ্যে একটা পার্থক্য, তার জন্য একটা স্পেশাল আইন রয়েছে, একটা অ্যাক্ট রয়েছে, কিন্তু তিনি যখন মুখ্যমন্ত্রীর গদি থেকে সরে আসছেন তখন সেই স্পেশাল চেয়ার আর অ্যাক্টটা তো থাকছে না। তাহলে কি ওই সূত্র ধরে ইডি তাকে গ্রেফতার করতে পারে? না, আইনের জায়গাটা হচ্ছে যখন কোনো ঘটনা ঘটছে সেই সময়কার তার সমস্ত পজিশন বা স্ট্যান্ড, সেই সময় যদি মুখ্যমন্ত্রী হিসেবে আমার ওই কাজ করাটা লিগ্যাল হয় তাহলে আজকে মুখ্যমন্ত্রী নেই বলে সেই সময় ভুল হয়েছে তা নয়। আর যদি ইললিগাল হয় আমি মুখ্যমন্ত্রী থাকাকালীনও ইললিগাল কাজ করেছি। আচ্ছা, এই জায়গাটা খুব পরিষ্কার। আর মামলা বা অফেন্স পলিটিক্যাল পরিস্থিতি চেঞ্জ বা সরকার চেঞ্জের উপর নির্ভর করে না। একটা এফআইআর থাকলে বা তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই অভিযোগ কিন্তু সে ক্ষমতা থেকে চলে গেলে আর অভিযোগ থাকে না, বা ক্ষমতায় আসলে অভিযোগ থাকবে না এরকম নয়। ওনার বিরুদ্ধে অভিযোগের মামলা কিন্তু চলতে থাকবে। আচ্ছা, তাহলে অর্থাৎ কি হবে তাহলে 7 তারিখের পর কি হবে? রাষ্ট্রপতি শাসন জারি হবে, নাকি রাজ্যপাল তিনি নিজের ক্ষমতা বলে পশ্চিমবঙ্গকে চালাবেন আগামী 2 দিন, সেটা কিন্তু সময় বলবে। কিন্তু এখন কতটা মেরিট থাকবে এসআইআরে? তাহলে কি ফর্ম 7 ফিল আপ করে, ফর্ম 6 ফর্ম 7-এ হচ্ছে নাম বাদ যায়, তার মানে ফর্ম 6 ফিল আপ করে কি আবার নতুন করে নাম তোলা হবে? এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন, কারণ এত পরিমাণ লজিক্যাল ডিসক্রিপেন্সি বাঁচতে গিয়ে একেবারে অনেক সময় চলে যাবে, যাকে বলে একেবারে হাতের সময় একেবারে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে কি নতুন করে অ্যাপ্লাই করে নাম তোলা অনেকটা সহজ? সেটাও কিন্তু প্রশ্নটা উঠে আসছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সত্যি রেজিগনেশন না দেন তাহলে কি তিনি আইনত কোনো অপরাধ করে ফেলছেন কি না, আমি এটা একটু জানবো আপনার কাছ থেকে। যে তিনি বলছেন একদিকে আমি এখন মুক্ত বিহঙ্গ, যা খুশি করতে পারি, আবার পরক্ষণেই বলছেন আমি তো হারিনি, আমাকে হারানো হয়েছে। আবার তিনি বলছেন যদি শপথ নেওয়ার থাকতো, যদি শপথ নিতাম তাহলে আমি রেজিগনেশন দিয়ে শপথ নিতে যাব। মানে এই যে তার এই বক্তব্যগুলো, তো অসহযোগিতা করার জন্যই এই বক্তব্যগুলো প্রাথমিকভাবে সাধারণ মানুষ হিসেবে শুনে সাধারণ মানুষের তো সেটাই মনে হবে। এটা কি করতে পারে? সংবিধান কি সেই ছুট একজন মুখ্যমন্ত্রীকে দিয়ে রেখেছে? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। যে আমি যেটা বললাম প্রোটোকল, ফাইনেস্ট প্র্যাকটিস, সংবিধানে লেখা আছে যে রেজিগনেশন দেবে, সেখানে যদি রেজিগনেশন না দেয় এটাকে কি অফেন্স হিসেবে ট্রিট করা হবে, নাকি এটাকে ইরেগুলারিটি বা প্র্যাকটিস ইজ রং এই হিসেবে ট্রিট করা হবে? দেখুন, অফেন্স হিসেবে ট্রিট করা হবে এটা ওইভাবে বলা নেই। তাহলে আমরা ওই জায়গাটাতে আরেকটু আমাদের ঢুকতে হবে যে উনি অকুপাই করে রইলেন একটা অফিস, বাট বাই দিস টাইম ওই অফিস লিগালি চেঞ্জ হয়ে চলে এসেছে মহাকরণে। উনি আরেকটু খুলে আলোচনাটা করি, উনি নবান্নতে বসে রয়েছেন সিএম এর অফিস হিসেবে। এদিকে রাইটার্স বিল্ডিং অফিসিয়াল সিএম অফিস হয়ে গেল, তখন কিন্তু ওটা কিন্তু ট্রেসপাসিংয়ের সমান হবে। মানে আমি ইললিগাল ট্রেসপাসার, তখন কিন্তু এই ইললিগাল ট্রেসপাসারের এবং সরকারি কাজে বাধা দেওয়া যা যা সেকশনসগুলো আছে এগুলো কিন্তু চলে আসবে। মানে সেক্ষেত্রে গ্রেফতারও করা হতে পারে। অবশ্যই সরকারি অফিসে আপনি আমি যদি ঢুকে জোর করে বসে থাকি যা হবে, এক্ষেত্রেও তাই হবে। তো ওটা ফোর্সফুল ট্রেসপাসিংয়ের জায়গায় চলে যাবে, এবং তখন রাষ্ট্রের হাতে বা আইনের হাতে ক্ষমতা আছে অ্যারেস্ট করা থেকে শুরু করে এবং তাকে ট্রায়াল করা সমস্ত কিছু। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এগুলো সবগুলো জানেন, তার চারপাশে আইনজীবী, লয়ার, কালকে যখন তিনি সাংবাদিক বৈঠক করছেন কল্যাণ ব্যানার্জি রয়েছেন, তিনিও তো লয়ার, তারও নিশ্চয়ই এগুলো জানা, সবারই তো জানা। তাহলে তিনি এই কাঁচওয়ারিটা কেন করছেন? তার এই মনোভাবটা কেন? শুধুই কি প্রতিহিংসা, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক গুরু স্বার্থ রয়েছে? একজন আইনজীবী হিসেবে খালি চোখে আপনি কি দেখছেন? দেখুন, আমরা তো আলোচনাটা দেখুন সবই প্রবাবিলিটির উপরে করছি, শুধু ফিক্স যেটা সেটা হচ্ছে ল, বাকি কিন্তু সবই প্রবাবিলিটি, যে কোনটাতে কতটা কি হতে পারে কি হতে পারে। লটা এখানে মাপটা রেখে দিয়ে এর ডান দিক বাঁ দিক কী হতে পারে, ডান দিক বাঁ দিকটা আপনার হাতে নেই, বা আমরা বাঁ দিক হলে কি হতে পারে, ডান দিক হলে কি হতে পারে আমরা আন্দাজ করতে পারি, যেহেতু আমরা প্যারামিটারটাকে ল করে রেখেছি। স্বভাবতই কে কি ভেবে করছে ভাবনাটার মধ্যে আপনার মানে ঢুকতে গেলে, বা সেখান থেকে কে কি বেনিফিট পাবে তার বা তার পতন ঘটবে,
এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা, বাট আইনের জায়গাটা একদম পরিষ্কার আপনাকে উত্তর দিয়ে আপনি খুব সুন্দর বলেছেন ওই জায়গাটা, সেটা হচ্ছে আইনের চোখে কিন্তু এটা ইরেগুলার, কারণ আইনটা সঠিক এবং আইনটা একদম একটাই হয়। তো সেখানে কিভাবে ইন্টারপ্রিট করছে বা রং ইন্টারপ্রিট করছে না রাইট ইন্টারপ্রিট করে কিছু ভাবনা চিন্তা করছে, এই জায়গাটাকে আপনাকে সামনের দিন বলবে। আইন তো চেঞ্জ হবে না, কিন্তু অ্যাক্টিভিটি কালকে চেঞ্জ হবে, পরশু চেঞ্জ হবে। সবই তো আপনাকে আবার পরে বসতে হবে, ভাবতে হবে যে এই প্যারামিটারটা থেকে কে কতটা সরে গেল বা কতটা আইন হাতে নিল। আমি ট্রেসপাস করে একটা অফিসে দখল করে থাকবো, আমার মনে হয় এটা একটা মানে সব আনফোরসিন নিয়েই আমরা ডিসকাস করছি, এর অতীতে ঘটেনি, কিন্তু অতীতে ঘটেনি আরো কত বড় কি ঘটবে। এরকম কোনো এক্সাম্পল নেই অতীতে যে কোনো মুখ্যমন্ত্রী এরকম দেননি ডিউরিং গভর্নমেন্ট চলাকালীন দুখানা ঘটনা আমার মনে আসছে। একটা হচ্ছে নাগাল্যান্ডের জামির, আর আরেকটি ঘটনা ঘটে, সেগুলো হচ্ছে যে ফ্লোর টেস্টে যেতে হচ্ছে যে না এনার এতগুলো সরকার চালানোর ক্যাপাসিটি নেই, সেখানে তখন ফ্লোর টেস্ট করতেই হবে গভর্নরকে। ফ্লোর টেস্ট না করে গভর্নমেন্ট সিএমকে সরাতে পারবে না, ওই প্লেজার শব্দটা আবার চলে আসবে, মানে প্রমাণ করতে হবে। কিন্তু ইলেকশন কন্ডাক্ট হয়ে গেছে, যিনি বসে আছেন তিনি হেরে গেছেন, অন্য একজন আসবেন, তাকে বলছে আমি রেজিগনেশন দেব না। এটা আমাদের ভারতে এখনো পর্যন্ত ঘটেনি, এবারই প্রথম, মানে ঘটেনি না, ঘটে গেল, ঘটে গেল। আমরা এখন প্রত্যক্ষ করতে থাকবো সামনে কি হচ্ছে, এবং আইনের ছাত্র হিসেবে আমরা খুব অনেক কিছু দেখার এই জন্যই বোধহয় ভারতীয় উপমহাদেশ আর পশ্চিমবঙ্গ একটা মিনি ভারতবর্ষ। অনেক ধন্যবাদ সেলিমদা, খুব সুন্দরভাবে আপনি তুলে ধরলেন যে পুরো বিষয়টা, যে সত্যিই কি পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট হতে পারে। এবং আমরা গত 2 মাস ধরেই আলোচনাটা করছি, যবে থেকে এসআইআর এর শুনানিগুলো শুরু হয়েছে, যে পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, সাংবিধানিক সংকট হতে পারে। আমরা এর আগে যিনি রাজ্যপাল ছিলেন সিভি আনন্দ বোস, তিনি কিন্তু বারবার রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, রাষ্ট্রপতি শাসন জারি হোক, এইরকম কথাও আমরা তাকে বলতে শুনেছি আইন শৃঙ্খলার প্রশ্নে। তাহলে কি এবার সত্যি সত্যি তার বলা কথাগুলো একদিন হোক 1 ঘন্টা হোক, তাহলে কি সেরকমটা কিছু একটা হতে পারে? কি করতে পারেন রাজ্যপাল? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো রেজিগনেশন এখনো পর্যন্ত দেননি, যে তার কাছে রিকোয়েস্ট করবেন রাজ্যপাল যে বাকি যে সময়টা, অর্থাৎ নতুন সরকার শপথ নেবার আগের যে সময়টা, তিনি যেন তত্ত্বাবধায়ক হিসেবে সেই সময়টুকু দেখেন, সেই রিকোয়েস্ট করার জায়গাটা নেই, পৌঁছননি, মমতা বন্দ্যোপাধ্যায় জানেনি। সুতরাং এক্ষেত্রে রাজ্যপাল কি করেন সেটা যেমন দেখার, তেমনি একই সঙ্গে নতুন মুখ্যমন্ত্রী যেই হন না কেন, সে শুভেন্দু অধিকারী হন বা বিজেপির অন্য কেউ, তার শপথ গ্রহণে কি কোথাও কোনো অসুবিধে আছে যদি মুখ্যমন্ত্রী রেজিগনেশনটা না দেন? সমস্ত প্রশ্নের খুব সুন্দর উত্তর দিলেন, এবং সংবিধানে কি কি বলা রয়েছে, কোন কোন ধারা রয়েছে, সবটা তুলে তিনি বর্ণনা করলেন। অনেক ধন্যবাদ সেলিমদা, আরও একবার ধন্যবাদ জানাই, খুব সুন্দরভাবে আপনি তুলে ধরলেন পুরো বিষয়টা, যে সত্যিই কি মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী আইনের ধারা দেখিয়ে যা খুশি তাই করতে পারে, এই প্রশ্নের উত্তরটাও আপনি খুব সুন্দরভাবে দিলেন। আমাদের নজর থাকবে যে শনিবার পর্যন্ত কি কি ঘটনা ঘটে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই কি তিনি রেজিগনেশনটা দেবেন না শেষ পর্যন্ত, আমাদের সেটাও নজরে থাকবে। আপনাদের জানাতে থাকবো, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।